করলে আপনার মনে হয় কিছুটা সুরাহা হতে পারে? মানে সেরকম কিছু একটা ফর্মুলা কোষে বলতে পারলে তো আমি কৃতার্থ হতাম। তবে যাই হোক, তবে চন্দনবাবুর কথা এবং পার্থপ্রতিমের কথা শুনেও কিছু তোমার মনে হচ্ছিল, মানে স্কুল এবং কলেজ উভয়, কলেজ বিশ্ববিদ্যালয় উভয় স্তরেই মূল সমস্যাগুলো কিন্তু এক, এবং সেটা হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে যে যতগুলি সরকার অর্থাৎ যতগুলি রাজনৈতিক দল আমাদের দেশে ক্ষমতাবান, তারা কেউই শিক্ষার জন্য, শিক্ষা নিয়ে তাদের সোজা কথা বিন্দুগত মাথা ব্যথা। তারা শিক্ষাক্ষেত্র নিয়ে চিন্তা করেন দুটো কারণে। একটা হচ্ছে রাজনৈতিক কারণ, এবং শিক্ষা একটা রাজনীতির একটা মানে আবার সেই শতরঞ্জের ঘুটি সাজাবার একটা জায়গা আর কি, যেটা আমরা খুব উৎকটভাবে দেখেছি আমাদের রাজ্যে সম্প্রতি এই রাজ্যপাল এবং রাজ্য সরকারের ভেতরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে। কিন্তু এছাড়া অন্য কারণটা মানে কোনোভাবে যেটুকু আমাদের মানে বর্তমান হারে বলা যেতে পারে, বা সামান্য কিছু উন্নয়নের কথা ভেবে, বিকাশের কথা ভেবে মাথায় রেখে যেটুকু মানে স্কিল ট্রেনিং আমাদের দরকার, সেটুকু কোনোভাবে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাই যথেষ্ট, তার বেশি কিছু দেখার দরকার নেই। এবং আমাদের দেশের যেহেতু জনসংখ্যা বিপুল, সেই তুলনায় আমাদের মানে যে আর্থিক বৃদ্ধি সেই অনুপাতে হয়েছে আমরা বোধহয় কেউ বলতে পারবো না। অতএব সেই জনসংখ্যার একটা ছোট অংশ, প্রধানত যারা ইতিমধ্যেই যে পরিবারগুলি বা সমাজের যে অংশগুলি শিক্ষা লাভ করেছে, তাদের সন্তান সন্ততি নাই, যদি আবার শিক্ষা লাভ করে যেতে পারে, প্রশিক্ষণ লাভ করতে পারে, তাহলে বাকিদের যে কি হলো এটা নিয়ে কোনো দল, কোনো সরকারি খুব একটা ভাবিত এটা বোধহয় ঘটনা নয়। যে এটা মনে রাখতে হবে। কিন্তু যারা আজকে আমাদের রাজ্যে ক্ষমতা এলেন, তারা তো কেন্দ্রীয় সরকারের থেকে এবং অন্য অনেকগুলি রাজ্য থেকে, তারা তো শিক্ষা ব্যবস্থা, সারা দেশের শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশ ইতিমধ্যেই পরিচালনা করছিলেন। তাতে মানে অর্থাভাব হয়তো সেখানে অতটা ঘটেনি, যদিও কতগুলি কিন্তু বড় দুশ্চিন্তার কথা সেখানে হচ্ছে। যেমন এটা পার্থপ্রতিম আমার আমার যে কথাটা সমর্থন করবেন, যে ছেলেমেয়েরা গবেষণার জন্য বৃত্তি পেত কেন্দ্রীয় সরকার থেকে, তারা ধরেই নেয় যে তাদের সেই বৃত্তি কয়েক মাস দেরি করে আসবে, হয়তো বছর ঘুরে আসবে। আগে সেগুলো বিশ্ববিদ্যালয়ের মারফতে আসতো, এবং যাদবপুরের মতো যে দু একটা বিশ্ববিদ্যালয়ের অতীতে, এখন নয়, আর্থিক অবস্থা একটু ভালো ছিল, তারা মাঝে মাঝে আগাম কিছু টাকা ছাত্রছাত্রীদের দিয়েছে, এখন সেরকম অবস্থা নেই। কিন্তু তাছাড়া কিছুদিন, কয়েক বছর যাবৎ কেন্দ্রীয় সরকার ঠিক করেছে যে না, এই সব বিশ্ববিদ্যালয়গুলি তো সব দুর্নীতির আখড়া, আমরা সরাসরি ছাত্রদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবো। তাতে আরো সাংঘাতিক অবস্থা হয়েছে যে ছেলেমেয়েরা প্রাইমারি তারা মানে খেতে পারছে না, যারা সংসারী তারা সংসার চালাতে পারছে না, গবেষণার জন্য যে মাল মশলা রসদ কিনবে, যারা বিজ্ঞানে গবেষণা করছে, সেটা পাচ্ছে না। কাজেই মানে শিক্ষা নিয়ে যে একটু নতুন করে ভাবার দরকার কিন্তু সব পক্ষেরই। যে এবং বিশেষ করে যে কথাটা পার্থপ্রতিম খুব উপযুক্তভাবে বলেছেন, সেটা হচ্ছে শিক্ষার স্বাধিকার নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বাধিকার নিয়ে। এখানে কিন্তু কেন্দ্রের ভূমিকা একেবারেই সদর্থক নয়। এবং এই গত 10 বছরে আমরা দেখছি যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির করে নিয়ন্ত্রণ এবং মানে নানা রকম প্রায় মানে মুখ বন্ধ করার নানা রকম চেষ্টা কিন্তু সেখানে হচ্ছে। কোনো কিছু ক্ষুদ্র জিনিসের জন্য সেখানে অনুমতি নিতে হয়। একজন অধ্যাপক তিনি গিয়ে একটা কনফারেন্স পেপার পড়বেন অন্য জায়গায়, সেই পেপারটা আগে জমা দিতে হয় যে কর্তৃপক্ষ দেখবেন যে সেখানে কোনো গোলমেলে কিছু আছে কিনা। কাজেই এই ঔদার্যটা কিন্তু কোথাওই নেই। কিন্তু সেটা না হলে তো একই অবস্থা চলবে। মানে যে আমাদের যে এতগুলি প্রকল্পের প্রস্তাব বিকাশ ভবনে গিয়ে আটকে গেছে,
প্রসঙ্গত এই প্রকল্পগুলিকে কিন্তু মূলত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে টাই আপের জন্য নয়, এটা হচ্ছে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে। সে সূত্রেই টাকা পাওয়া যায়, বিশেষত বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এটা যে মানে খানিকটা হচ্ছে সে অবহেলার জন্য ফাইল পড়ে থাকছে, আর খানিকটা হচ্ছে যে ওই একটা কেমন যেন একটা মাথায় একটা আছে কর্তৃপক্ষের যে শিক্ষকদের একটু দাবি রাখতে, তাদের একটু পার বেড়ে যাবে নইলে সেই যত বেশি জানে তত কম মানে। এটা এই নীতিটা কিন্তু আমাদের সব শিক্ষা দপ্তর, সব শিক্ষা মন্ত্রকে এটা কিন্তু একেবারে মজ্জা করে। ফলে শুধু সরকার বদল হলে তখনই যে একটা কোনো উন্নতি সাধন হবে এতটা আশা কিন্তু আমরা দুঃখের বিষয় করতে পারি না। আর সিলেবাসের কথা একই জিনিস, স্কুল স্তরে সিলেবাসের কথা, যে এনসিইআরটি সিলেবাস নিয়ে তো নানা রকম বিতর্ক, সেখানেও নানা রকম হয় শাসক দলের বিশেষ করে সুকান্তদা ইতিহাস, সমাজবিজ্ঞান এরকম কতগুলো বিষয় আছে যার সিলেবাস নিয়ে কিন্তু দেশে খুব প্রতিষ্ঠিত এখন বিজ্ঞানের উপরে যে হাত পড়ছে, সমাজবিজ্ঞানের প্রবল হাত পড়ছে। তোমার যে ডারউইনের বিবর্তনবাদ সেটা শেখানো হবে কিনা এই নিয়ে প্রশ্ন উঠছে। সেটা সব ছেলেমেয়েরা শিখবে না, শুধু যারা বিশেষ করে জীববিজ্ঞান পড়ছে উঁচু ক্লাসে তারা শিখবে। এবং যে তোমার ওই যে মানে ফিজিক্সের যেটা কি বলে ওই যে টেবিল, মানে আমাদের এলিমেন্টসের যে টেবিলটা, পিরিয়ডিক টেবিল, হ্যাঁ পিরিয়ডিক টেবিল পড়ানো হবে কি হবে না এ নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক উঠেছিল এবং শেষ অবধি সিদ্ধান্তটা কি হয়েছে আমি জানি না। কাজে বিজ্ঞানের ক্ষেত্রে এই অবস্থা হচ্ছে। আর সেই সঙ্গে যে একটা মানে ভারতীয় ঐতিহ্য বিজ্ঞান চর্চা, ইন্ডিয়ান নলেজ জ্ঞান চর্চা, ইন্ডিয়ান নলেজ সিস্টেম IKS, এটা তো বিশেষভাবেই চালু হচ্ছে এখন। প্রাচীন ভারতে অত্যন্ত উন্নত মানের জ্ঞান চর্চা হয়েছে, তা নিয়ে আমরা ভারতীয় হিসাবে পরম গর্ববোধ করতে পারি। কিন্তু তাতে তো আবদ্ধ থাকা যাচ্ছে না, সেই সঙ্গে আরো অন্যান্য নানা রকম জিনিস বরঞ্চ সেগুলি বেশি করে শেখানো হচ্ছে। কারণ যেগুলো সত্যি ভারতীয় অবদান সেগুলির অনেকগুলো কিন্তু তারপরে সারা বিশ্ব গ্রহণ করে নিয়েছে। আমাদের তো সাধারণ গণিতের যে নীতি, যে আমরা যে 1 2 3 4 গুলি করে মানে দশমিক স্তর আমরা যে গুণি, যেটাকে সেই সংখ্যাগুলো যেগুলোকে ইংরেজিতে বলা হয় অ্যারাবিক নিউমেরালস, আসলে অ্যারাবিক ইন্ডিয়ান। কাজে আমাদের অবদান সারা বিশ্ব মেনে নিয়েছে, কিন্তু তার জন্য জোর জবরদস্তি করে তার উপরে কতগুলি বিতর্কিত জিনিস তো চাপানো হচ্ছে। সে তো মানে ভারতীয় ভেষজ যেটা আয়ুর্বেদে, সেটা তা নিয়ে হয়তো এখনো যথার্থ বৈজ্ঞানিক গবেষণা প্রচুর অবকাশ রয়েছে, কিন্তু সেটাতে যত না জোর দেওয়া হচ্ছে তার চেয়ে কোনো বিশেষ অবৈজ্ঞানিক গবেষণার উপরে জোর দেওয়া হচ্ছে অনেক বেশি। কাজেই মানে সব ক্ষেত্রেই যদি শিক্ষকরা আরো বেশি একটা বক্তব্য রাখার সুযোগ না পায় তাহলে কিন্তু মানে সরকার বদল হয়ে কতটা উপকার হবে বই বলতে পারি না, দেখা যাক। ঠিক এই কথাটাই তো চন্দনবাবু এবং পার্থপ্রতিম বাবু দুজনেই বলেছেন নিজের মতো করে। যেমন চন্দনবাবু বললেন যে শিক্ষামন্ত্রী কখনো তার কার্যকালের মধ্যে কখনো কোনো শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। পার্থপ্রতিম বাবু যেটা বললেন যে অধিক স্বাধিকার হরণটা তিনি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রতিনিধিত্ব। দর্শকদের জন্য আমি একটা এ প্রসঙ্গে ছোট্ট একটা কাহিনী বলছি, আমার নিজের জীবনের অভিজ্ঞতা। 2012 সালে অক্টোবর মাসে মারা যান সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম সেখানে তিনি আমার সহকর্মী ছিলেন এবং তার আমার সঙ্গে তার বেশ ভালোই মানে অনেক বয়সে তফাৎ হলে হৃদ্যতা ছিল। আমি তাকে একবার ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলাম যে সুনীল দা, এই যে সাহিত্য, শিল্প, সংস্কৃতি এই বিষয়ে সরকারের কি মনোভাব হওয়া উচিত? তখন 2011 সালে সরকার পরিবর্তন হয়ে গিয়েছে, নতুন সরকার এসেছেন। নতুন সরকার প্রবলভাবে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি জগতে মানুষ তাদের কাছে টেনে নিচ্ছেন। দুজনকে হয়তো সেভাবে তখনকার সরকার টানতে পারেনি, দুজনই এখন প্রয়াত, একজন সৌমিত্র চট্টোপাধ্যায় আর একজন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল দা আমাকে বলেছিলেন
দেখো, এই বেশি কাছে টানাও ভালো নয়, দূরে ঠাড়াও ভালো নয়, নিষ্ক্রিয় থাকলে সব থেকে ভালো। সরকারের কিছু করার দরকার নেই, এইসব যে যেমন করছে করুক, যে গল্প লিখছে উপন্যাস লিখছে যে যেমন করছে করুক। আমার মনে হয় সম্ভবত শিক্ষা সম্পর্কে, যেটা অতীতে কিছুটা আমি কোনো দল সম্পর্কে বলছি না, কিন্তু অতীতে পুরনো কংগ্রেস আমলে ছিল, তারা মাথা ঘামাতো না। টাকা দিয়ে দেওয়ার পর কোন বিশ্ববিদ্যালয়ে কি করছে না করছে, স্কুল কি করছে না করছে, অনেক স্বাধীনতা ছিল।